আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে সরলরেখার প্রথম চ্যাপ্টারটা নিয়ে। তো প্রথম চ্যাপ্টারের টাইপটা প্রথম টাইপটা হচ্ছে অক্ষ হতে বিন্দুর দূরত্ব। এই টাইপটা নিয়ে আমাদের কনসার্ন। তো এটাতে আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করব। তো 1 নম্বর কোশ্চেনটা অনুশীলনে 1 নম্বর পরিফেলা কোশ্চেনটা, সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের দ্বিগুণ। আর এক্স অক্ষ থেকে এর দূরত্ব যদি 4 একক হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে কাজটা কি হয় আসলে। যখন কোনো একটা মনে করো অক্ষ, এই যে এখানে একটা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করলাম। তো এখানে যে কোনো একটা বিন্দু এই স্থানাঙ্কে এই চতুর্ভাগে এই চতুর্ভাগে এই চতুর্ভাগে যেই চতুর্ভাগেই হোক না কেন, তো এদের ক্ষেত্রে মনে করো এক্স অক্ষ থেকে দূরত্বটা হয় ওয়াই স্থানাঙ্কের মডুলাসের সমান। অর্থাৎ কিরকম, এক্স স্থানাঙ্ক থেকে এক্স অক্ষ থেকে দূরত্ব মড অফ ওয়াই, আর ওয়াই অক্ষ হতে দূরত্বটা তাহলে কি হয়, মড অফ এক্স হয়। তাই তো, যে কোনো বিন্দু নিয়ে দেখা যায়, যে কোনো বিন্দু নিয়ে তুমি যদি চেক করো তাহলে এটা অবশ্যই আসবে, এবং এটা আমাদের থিওরি। তো এখন এই ব্যাপারটা নিয়ে এখন আমাদের বলছে যে এক্স অক্ষ থেকে ওর দূরত্বটা ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। দেখো তো এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা, এইটা বলছে এক্স অক্ষ থেকে দূরত্বটা ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। তার মানে মড অফ ওয়াইটা মড অফ এক্স এর দ্বিগুণ। তো লিখে ফেলি আমরা, মড অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু মড অফ এক্স। দেখো এই পয়েন্টটা হচ্ছে, এই লাইনটা লিখতে পারাটা হচ্ছে মনে করো যে প্রথম কাজ আমাদের। তো এই পয়েন্টটা যদি কেউ না বুঝো, মিলায় নাও কোশ্চেনের সাথে, ভিডিও পজ করে একবার বলছি। এখন এমন বলছে যে এক্স অক্ষ থেকে এর দূরত্বটা 4 একক। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব 4 একক, মানে মড অফ ওয়াই এর মানটা দেয়া আছে 4 একক। আচ্ছা, এইখানে যে ভুলটা হয় সেই ভুলটা হচ্ছে এরকম, অনেকে ভাবে যে এক্স অক্ষ থেকে দূরত্ব তার মানে ওয়াই এর মান 4। না, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই এর মান আমরা 4 বলে দিতে পারবো না। সেটা +4 হইতে পারে, -4 হইতে পারে। কিরকম দেখাই, মনে করো একটা বিন্দু এই যে এখানে, আর একটা বিন্দু এখানে। তুমি দেখো তো এর স্থানাঙ্ক মনে করো 3, 4, এর স্থানাঙ্ক কত, 3, -4। তাহলে দেখো এক্স অক্ষ অর্থাৎ এই অক্ষটা, এটা এক্স অক্ষ। তো এক্স অক্ষ থেকে ওর দূরত্বটা, এই পয়েন্টের দূরত্ব কত দেখো, 4 একক, কারণ 3 গিয়ে 4 উপরে যেতে হবে। ঠিক একইভাবে এই পয়েন্টেরও এক্স অক্ষ থেকে দূরত্বটা কত, 3, -4। মাইনাস বলতে জাস্ট নিচের দিকে, দিকটা তো সমস্যা না, দূরত্বটা 4, দূরত্ব নেগেটিভ হয় না। তার মানে কথা হচ্ছে যে ওর এক্স অক্ষ থেকে দূরত্বটা অর্থাৎ ওয়াই এর মানটা 4 বলা যাবে, মোড অফ ওয়াই দিয়ে 4 বলতে হবে। আমরা হুট করে বলে দিতে পারবো না যে ওয়াই এর মানটা +4, -4ও হইতে পারে। তাহলে মোড অফ ওয়াই এর মান দেওয়া আছে 4 গেল। তাহলে এটার মান হচ্ছে এই যে 4 গেল। এখন বলছে 2 মোড অফ, এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে এখানে এই যে ওয়াই এর মানটা, যে মোড অফ ওয়াই এর মানটা যে 4, মানে হচ্ছে তোমার এখানেও মোড থাকবে আর কি, ওই কথাটা বলতেছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে +4ও হইতে পারে, -4ও হইতে পারে। এখন দেখো এই যে মোড অফ এক্স, তাহলে মোড অফ এক্স এর মানটা কত দাঁড়াচ্ছে, এই দুইটা যখন এখানে ভাগ হবে তাহলে কত দাঁড়াবে, মোড অফ এক্স মানে হচ্ছে মোড অফ 2। বুঝছো কিনা দেখো। অতএব দেখো তাহলে আমরা মোড অফ এক্স এর মান পাইলাম 2, আর মোড অফ ওয়াই এর মান পাইলাম 4। অতএব এক্স এর মান হচ্ছে +-2, ওয়াই এর মান হচ্ছে ওয়াই এর মান হচ্ছে +-4। দেখো বুঝো কিনা। তাহলে স্থানাঙ্কগুলো কি কি হবে বলো দেখি। স্থানাঙ্কগুলো হবে 2 + 4, 2 - 4, -2 + 4, -2, -4। এই ছিল আমাদের প্রথম ম্যাথের ব্যাপার। এখন দেখো পুরো ম্যাথটা আমরা করে ফেলছি, তাও এখন পুরো ম্যাথটাতে কি করছি সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম যে আমার এক্স অক্ষ, আমরা প্রথমে থিওরিটা বলে দিছি। থিওরি যদিও ওখানে পড়ানো কথা না, তাও বলে দিছি যে এক্স অক্ষ থেকে দূরত্বটা হবে মড অফ ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হয় মড অফ এক্স। এখন আমার প্রশ্নে বলা ছিল যে এক্স অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 4 একক, মানে মড অফ ওয়াই এর মানটা 4। কিন্তু মড অফ ওয়াই এর মান 4, ডাইরেক্ট কিন্তু ওয়াই এর মান 4 বলে দেওয়া যাবে না। এই জিনিসটা কেন যাবে না এটা বুঝাইছি এখানে। তাহলে মড অফ ওয়াই ইজ ইকুয়াল টু 4 বলে দিছে। এখন শর্ত দিছে যে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা সেইটা ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব তার দ্বিগুণ, অর্থাৎ মড অফ এক্স এর দ্বিগুণ। ওই জিনিসটা আমরা লিখছি, মড অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু মড অফ এক্স।
লেখার পরে এখানে মান বসাই দিছি, মান বসা দেওয়ার পর mod of x এর মান বের হইছে, তারপর mod of x এর মান এটা, mod of y এর মান এটা, তারপরে সেখান থেকে x এর মান +-2 আর y এর মান +-4 জেনে গেলাম। এখন স্থানাঙ্কগুলো সোজা 2 + 4 2 - 4 -2 + 4 -2 -4, এই ছিল ব্যাপার। তাহলে এই ম্যাথ আমরা সলভ করে ফেললাম। এখন দেখো এইটার মতো আছে এই যে উদাহরণের 1 নাম্বার, উদাহরণের 1 নাম্বার দেখবা, বরং এইটার থেকে ওখানে ডিফিকাল্টি কম, ওখানে একটা শর্ত একটা স্থানাঙ্কের মান ডিরেক্ট দেওয়াই আছে। তো এই ছিল আমাদের টাইপ 1 অক্ষ থেকে বিন্দুর দূরত্বের ব্যাপারগুলো। তাহলে আমাদের টাইপ 1 শেষ, এবার আমরা টাইপ 2 তে যাব। দেখো এবার আসতেছি আমরা টাইপ 2 তে। তো টাইপ 2 তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ককে কিসে নিয়ে যেতে হবে, পোলার স্থানাঙ্কে নিয়ে যেতে হবে। তো কার্তেশীয় স্থানাঙ্ক কোনটা, যেটা আমরা একেবারে ছোটবেলা থেকে ইউজ করে আসছি, যে x একটা মান থাকে y একটা মান থাকে, সেগুলো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক কোনগুলা, পোলার স্থানাঙ্ক হচ্ছে এরকম যে দেখো মনে করো এই যে এখানে এই যে x মেজারমেন্ট এটা, y মেজারমেন্ট এটা, তাই তো? তাহলে এই যে x আর y দিয়ে আমি এই বিন্দুটাকে প্রকাশ করলাম, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের প্রকাশ। আবার তুমি এটাকে অন্যভাবে প্রকাশ করতে পারো, কিভাবে, r আর থিটা দিয়ে। r আর থিটা দিয়ে যে প্রকাশটা সেটা হচ্ছে পোলার স্থানাঙ্কের প্রকাশ। এই যে r অর্থাৎ এই লাইনটার দৈর্ঘ্য, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, মানে যতদূর পর্যন্ত যদি আমি বিন্দুটা এখানে হইতো অতদূর লাইন আঁকতাম, লাইনের দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। তো লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে r, আর এখানে যে কোণটা উৎপন্ন করতেছো তুমি x অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেটা হচ্ছে থিটা। বুঝছো? r আর থিটা দিয়ে যদি আমি প্রকাশ করি তাহলে হবে কি, তাহলে যেটা হবে যে সেটা হবে পোলার স্থানাঙ্ক, আর x আর y দিয়ে প্রকাশ করলে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের মাঝে আমার সম্পর্ক লাগবে, তাই তো? তুমি একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা চিত্রের জন্য আমি একটা চিত্র দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা চিত্রের জন্য তুমি খেয়াল করো যে r এর মানটা কি হবে, একটু চিন্তা করো তো। আর কি হইছে, প্রত্যেক ক্ষেত্রে কি অতিভুজ হইছে না? দেখো চারটা চিত্র অতিভুজ হইছে, তার মানে r = x² রুট মানে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে r² = x² প্লাস y স্কয়ার, r² x² প্লাস y স্কয়ার। এইখানে দেখো প্লাস মাইনাস কনসার্ন না, কেন জানো? স্কয়ার হচ্ছে প্লাস থাকলেও যা, মাইনাস থাকলেও তা। তাহলে r² x² প্লাস y স্কয়ার, এটা আমরা জেনে গেলাম, শেষ। এবার আমরা থিটা নিয়ে কনসার্ন করব বা থিটা নিয়ে চিন্তা করব। দেখো থিটার ক্ষেত্রে থিটাটা আসলে ডিপেন্ড করবে কোন চতুর্ভাগে তুমি আসো তার উপর, এই জন্যই আমি কষ্ট করে এই চারটা আঁকছি, আর কোনো কারণ নেই। তাহলে এখানে আমরা দেখো, তাহলে থিটাটা আমরা কি বলছি, থিটা বলতে কোনটা, কোনটা হচ্ছে কোনটা হবে, যেটা হচ্ছে এখানে থিটা দেওয়া ভুল হয়েছে, থিটা দেওয়া দরকার নেই এখানে। হ্যাঁ, থিটাটা কি, থিটাটা হয় হলো গিয়ে তোমার কি থেকে, x অক্ষের ধনাত্মক দিক থেকে তুমি যে কোণটা উৎপন্ন করছো সেই পরিমাণ কোণটা হচ্ছে আমাদের থিটা, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো x অক্ষের ধনাত্মক দিক থেকে তুমি যে কোণটা উৎপন্ন করছো সেটা হচ্ছে থিটার মেজারমেন্ট। তাই এখন দেখো, তাহলে এই ক্ষেত্রে যে থিটার মেজারমেন্ট, তাহলে এইটা থিটা, এই ক্ষেত্রে থিটার মেজারমেন্ট বাইরেরটা, এই ক্ষেত্রে থিটার মেজারমেন্ট এই বাইরে থেকে শুরু করে পুরোটা, আর এই ক্ষেত্রে থিটার মেজারমেন্ট এইটা, আসলে এটা মাইনাস থিটা হয় আর কি, আর কিছুই না। যাই হোক, তা আমরা বুঝছি। এখন এই ক্ষেত্রে এইখানে দেখো তো থিটার মেজারমেন্ট কি হচ্ছে, tan থিটা = কি y/x না? তার মানে থিটা = হবে tan ইনভার্স y/x। প্রত্যেক ক্ষেত্রে y/x হবে, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে tan ইনভার্স y/x থাকবে, জাস্ট একটু ভিন্নতা আসবে। দেখো এই কেসে কি হচ্ছে, এই কেসে যেটা হচ্ছে, এই কেসে তোমার হচ্ছে 2 পাই পরিমাণ যাও, অর্থাৎ 180 ডিগ্রি যাও, তারপর এটুকু বাদ দাও, তাহলে তোমার এই কাঙ্ক্ষিত থিটাটা পাচ্ছ। তার মানে থিটা দাঁড়াচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x। এবার এখানে দেখো কি করতে হচ্ছে, এই যে পাই পরিমাণ 180 ডিগ্রি পরিমাণ ঘুরতে হচ্ছে, প্লাস দিতে হচ্ছে এই পরিমাণ কোণটা, এই যে এই কোণটা। তাহলে কি হচ্ছে, এই কোণটা হচ্ছে এরকম, থিটা পাই প্লাস tan ইনভার্স x, tan ইনভার্স y/x, এরকম। এইবার এখানে আসি আমরা, এখানে এটা বাদ দিলাম, এখানে আমরা মাইনাস থিটা দিয়ে যদি নাও হিসাব করি, আমরা কি করব, এই পুরাটা ঘুরবো, ঘোরার পরে এটুকু মাইনাস করব, তাইলে আমার কাঙ্ক্ষিত কোণ অর্থাৎ এটুকু পাওয়া যাচ্ছে। থিটা তাহলে কি দাঁড়ায়, 2 পাই মাইনাস tan ইনভার্স y/x। দেখো এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এগুলা কিন্তু থিওরি, এগুলা আমার পড়ায় দেওয়ার কথা না, এগুলা থিওরি দেওয়া আছে, এবং আমি প্রথমেই বলছিলাম থিওরি পড়াবো না, তাও পড়াচ্ছি কারণ অঙ্কে লাগবে। যাই হোক, দেখো ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা y x বসাইছি, এখানে y x বসাইছি, ওখানে y x, ওখানে y x,
আচ্ছা, প্রশ্নে তো মাইনাস এক্সও ছিল, মাইনাস ওয়াইও ছিল, মাইনাস এক্স মাইনাস ওয়াই এরকমও ছিল। তো কেন আমরা তাহলে এক্স আর ওয়াই বসাইলাম? আসলে এইখানে এক্স আর ওয়াই এর যে চিহ্নর যে কাজটা, এগুলা আমরা সামনের জিনিস পেছনের জিনিস এগুলো দিয়ে করে ফেলছি। তাহলে আমার জাস্ট এইখানে ওয়াই আর এক্স যখন আমি বসাবো, চিহ্ন ছাড়া বসাবো। আবারও বলতেছি, কি ছাড়া? চিহ্ন ছাড়া এমনি বসাইতে হবে। এইটা হচ্ছে কেস, এটা মাথায় ঢুকানো। এইটা ভুল অনেকেই করে, চিহ্ন সহ বসালে কোনো মেজারমেন্টই থাকলো না। তাহলে তুমি এত কষ্ট করে এভাবে ক্লাসিফাই করার কোনো মানেই হয় না। কি করতে হবে? যখনই তুমি এই ফর্মুলা অনুসারে এইভাবে বসাবা সুন্দর করে, তখন তোমাকে চিহ্ন কি বসাইতে হবে? চিহ্ন ছাড়া বসাইতে হবে, জাস্ট মেইন মানটা বসাইতে হবে। গেল, এত কথা বললাম, এইবার আমরা কাজে আসবো। এবার দেখো এইখানে এক্স আর ওয়াই দিছে, এটা এক্স আর এটা ওয়াই দিছে। এখন এক্স আর ওয়াই যে দিছে, এখন এক্ষেত্রে আমাকে আর আর থিটা দিয়ে প্রকাশ করতে হবে। আর কিভাবে বের করব? আর এভাবে বের করব। তাহলে আর বের করে ফেলে, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কত মান আসবে? 3 2 আসলো। এইবার দেখতে হবে আমাকে সেটা কোন চতুর্ভাগে আছে। দেখো তো কোন চতুর্ভাগে আছে, এই যে এই চতুর্ভাগে আছে। তাহলে এই চতুর্ভাগে যদি থাকে, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগ, এই যে 1 - 3, ঠিক আছে। এখন তাহলে থিটার মান কিভাবে এখান থেকে নির্ণয় করি আমরা? থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স। তাহলে আমি কি বলছিলাম? চিহ্ন ছাড়া বসাইতে হবে, জাস্ট মানটা। তাহলে y এর মান চিহ্ন ছাড়া কি? √3, √3। x এর মান চিহ্ন ছাড়া কি? 1, 1 বসাই দিলাম। √3/1, √3/1 মানে হচ্ছে তোমার tan ইনভার্স √3 π/3, অর্থাৎ 60 ডিগ্রি মান এটা। 2 পাই মাইনাস π/3। তাহলে এই গেল তোমার থিটার মান, এই গেল তোমার আর এর মান, শেষ। আর আর থিটা তুমি জানলা, এভাবে প্রত্যেকটা মান তুমি বের করতে পারবা। তাহলে কি কাজটা হলো? সামারাইজ যদি করি, থিওরি পড়াচ্ছি যার কারণে একটু বেশি সময় লাগতেছে। সামারাইজ মানে এই চিত্রগুলো এঁকে বোঝানোর মানে উদ্দেশ্য একটাই, যাতে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়, বুঝছো? তাহলে দেখো এইবার আমরা পুরো জিনিসটা সামারাইজ করব। এখানে এক্স ওয়াই দিয়ে থাকবে, আমাকে আর থিটাতে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে এক্স ওয়াই যদি থাকে, তাহলে আর থিটাতে নিয়ে যেতে হবে। আমরা প্রথমেই দেখলাম আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, ওটা শেষ, আর এর ঝামেলা শেষ, আর আমরা পারবো। এবার থিটাতে ঝামেলা। থিটাটা ডিপেন্ড করবে তুমি কোন চতুর্ভাগে আসো তার উপরে। তাহলে এখন আমরা এই চতুর্ভাগে থাকলে এরকম বসাবো, ওই চতুর্ভাগে থাকলে এটা বসাবো, এটাতে এটা বসাবো, আর এটাতে এটা বসাবো। যা আসবে সবগুলো আমি এই অনুযায়ী যদি বসাই দিই, হয়ে যাবে। এই অনুযায়ী তোমরা হচ্ছে 2 এর 1 এর সব ম্যাথ করতে পারবা। সবকিছু দেখাইছি, ঝামেলা থাকলে এখনই দেখো। দেখো এইবারে যে টাইপটা, এটা হচ্ছে গত টাইপের জাস্ট বিপরীত। এই ক্ষেত্রে গতটাতে আমরা করছি কার্তেসীয় থেকে পোলার, এবার করব পোলার থেকে কার্তেসীয়। এটা তুলনামূলক আগেরটার থেকে সহজ। দেখো কেন সহজ বললাম। তুমি চিন্তা করো, এইবার তোমার পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ আর আর থিটা দেওয়া থাকবে। তোমাকে কি বের করতে হবে? এক্স আর ওয়াই বের করতে হবে। দেখো তো এই চিত্রে এক্স কোনটা? এটা। ওয়াই কোনটা? এটা। এখন এখান থেকে তুমি এখন কি করবা? রিলেশনটা ফর্ম করবো আমরা। তো রিলেশন যদি ফর্ম করি এদের মাঝে, তাহলে দেখো তো আর cos থিটা করলে কি x আসে না? আবার আর sin থিটা করলে y আসে। এটা আমরা সবাই জানি, অতিভুজের সাথে কোণটা থাকলে যে মানে cos থিটা করলে ওর সাথে কোণের সাথে যেটা সংযুক্ত থাকে সেটা আসে, আর sin থিটা করলে বিপরীতটা আসে। তাহলে আমরা লিখতে পারবো x r cos থিটা, আর y লিখতে পারবো r sin থিটা। শেষ, এই কাজ হয়ে গেল আমাদের। এইটাই সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই জন্য আমি বলছিলাম এইটার ক্ষেত্রে ঝামেলা কম। তাহলে আমরা করে ফেলি। এখন দেখো প্রশ্নটা বলছে এটা, অর্থাৎ এইটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে থিটার মান। এখন তোমাকে বলছে যে এটাকে কার্তেসীয় স্থানাঙ্কে প্রকাশ করে দেখাও। তুমি কি করবা? x বের করবা আর cos থিটা দিয়ে, আর y বের করবা আর sin থিটা দিয়ে। শেষ, x এর যা মান বের হলো, y এর যা মান বের হলো, x, y আকারে প্রকাশ করবা, তাহলে আমার কাজ শেষ। এই জন্য এটা বলছিলাম এটা তুলনামূলকভাবে আগেরটা থেকে সহজ। এটা যদি তুমি জানো, তাহলে 2 এর 2 নাম্বারটা সবগুলো করতে পারবা। ঠিক একইভাবে যদি তুমি টাইপ 2 আর টাইপ 3 জানো, তাহলে তুমি উদাহরণ 2 ও করতে পারবা, एग्जांपल 2। এই ছিল ব্যাপার। এবার আমরা পরের টাইপে চলে যাব, টাইপ 4। এবারে যে টাইপ 4 এ করতে হবে যেটা, যে পোলার সমীকরণ থাকবে। এতক্ষণ কিন্তু স্থানাঙ্ক নিয়ে কাজ করছি, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্ক, কার্তেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক। এইবার যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে পোলার সমীকরণ থেকে কার্তেসীয় সমীকরণ, কার্তেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। তাহলে দেখো যেহেতু ব্যাপারটা বলেই ফেললাম, তার মানে কি করতে হবে? আর থিটা আর এক্স ওয়াই এর মধ্যে এক্সচেঞ্জ করতে হবে। হয় আর থিটা থাকলে এক্স ওয়াই প্রকাশ করতে হবে, আর যদি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা থাকে তাহলে আর থিটা দিয়ে প্রকাশ করতে হবে।
তাহলে দেখো আর থিটা যদি থাকে আর যদি এক্স ওয়াই নিয়ে যাইতে হয় তাহলে কি কি আমার সূত্র, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা ফেলবো, হয়ে যাবে। ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা ফেলবো, হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই এর প্রকাশ হয়ে যাবে। আবার যদি এরকম থাকে এক্স ওয়াই দেওয়া আছে আর থিটাতে প্রকাশ করতে হবে, তাহলে কি করব, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করব, হয়ে যাবে। আর থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স করব, হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো প্রত্যেকটাই অলরেডি আলোচনা করছি। এখন দেখো, এখন তাহলে আমরা ম্যাথে চলে যাবো। ম্যাথ কি কি করব, 3 এর a আর 3 এর b করব। দেখো তাহলে 3 এর a টা যদি করি, 3 এর এটা আছে y x cot alpha। আচ্ছা তাহলে দেখো এখানে x আর y আছে, আমাকে নিয়ে যেতে হবে r আর থিটাতে। তাহলে দেখি আমরা কি করা যায়। সরি একটু দাঁড়াও, একটু ঝামেলা হয়েছে না। আচ্ছা দেখো ঝামেলা হয়নি, ঝামেলা বলতে আসলে এই যে এই দুইটা সব মিলে সবগুলোই যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। তো আমরা দেখি এখানে আমার x আর y দেওয়া আছে, আমাকে প্রকাশ করতে হবে r আর থিটাতে। তো দেখি যাওয়া যায় কিনা। দেখো y কে কি লেখা যায় r sin থিটা, x কে কি লেখা যায় r cos থিটা। cos থিটা এখানে আছে cot আলফা গেল, এখানে r আর r চলে যায়, এই পাশে থাকে tan থিটা, এই পাশে থাকে cot আলফা। এবার জাস্ট ক্যালকুলেশন আর কিছু না, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু tan অফ, দেখো cot থিটাকে কি লেখা যায়, দেখো তো cot আলফা কে কি tan অফ পাই বাই 2 মাইনাস আলফা লেখা যায় না, এটাও তো 9 এ ছিল, 9 এর হায়ার ম্যাথে ছিল, আমাদের এইবারও আছে। তো ব্যাপারটা হচ্ছে cot আলফা কে tan অফ পাই বাই 2 মাইনাস আলফা লেখা যায়, আর এই পাশে তো tan থিটা হয়ে আছে। তাহলে এই পাশে tan এই পাশে tan কাটাকাটি না, কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে জাস্ট চলে যাচ্ছে। এইটা ইজ ইকুয়াল টু এটা, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস আলফা। দেখো আর নাই কিন্তু থিটা তো আছে, তার মানে আমাদের প্রকাশটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। তো এই ছিল আমাদের 3 এর a এর কাজ, 3 এর b ও করে দিব, সমস্যা নাই। তাহলে দেখো তাহলে x আর y ছিল, তারপরে এটা মানগুলো বসাই দিছি, তারপর ক্যালকুলেশন, আর কিছু নেই এখানে বোঝানোর মতো তেমন কিছু নেই। গেল, এবার 3 এর b করব আমরা। 3 এর b তে বলছে r স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। আচ্ছা এখানে একটা ভালো পয়েন্ট বলছে cos 2 থিটা, দেখো এই কথা বলছে। তাহলে এখন এখন আমাদের কথা হচ্ছে যে আর আর থিটা দিয়ে প্রকাশ করা আছে, এবার আমাকে এক্স ওয়াই নিয়ে যেতে হবে। তো দেখা যাক আমরা পারি কিনা। দেখো প্রথমেই যে ব্যাপারটা cos 2 থিটা আছে, আচ্ছা cos 2 থিটা বেশ কয়েকটা সূত্র আছে না, আমি গত দুইটা ভিডিওতেও দুইবারই বলে ফেলছি। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা একটা সূত্র, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা একটা সূত্র, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 একটা সূত্র। তো এই ক্ষেত্রে কোনটা কাজে লাগাবো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে দুইটাই এনগেজ করবে। দেখো তো এবার এখানে cos থিটা আছে, এখানে sin থিটা আছে, কিন্তু কোনো আমি x টেক্স পাচ্ছি না, তাহলে কি করা যায় চেষ্টা করি তো আমরা। দেখো এইখানে cos থিটা আছে, এখানে sin থিটা আছে, এখানে cos থিটার মান কি হবে বলো তো, cos থিটা ইজ ইকুয়াল টু x বাই r। তাহলে আমি এই cos থিটার জায়গায় কি বসাই দিতে পারি, x বাই r, তার মানে আসবে x স্কয়ার বাই r স্কয়ার মাইনাস হচ্ছে একই ভাবে y স্কয়ার বাই r স্কয়ার। এই y স্কয়ার বাই r স্কয়ার কোথা থেকে আসলো, এই যে এখান থেকে sin থিটার মান y বাই r সেখান থেকে আসলো। এখন দেখো এই দুজনে তাহলে লসাগু হয়ে যায় কি আর স্কয়ার, তাহলে এখানে করে দেই, আসলো। এই পাশে আর স্কয়ার আছে, এই পাশে আর স্কয়ার আছে। এখন বাকিটা ক্যালকুলেশন, এটা এই পাশে আসলো r টু দি পাওয়ার 4 a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো r টু দি পাওয়ার 4 আসছে, মানে কি এটাকে আমরা এভাবে লিখতে পারি r স্কয়ার এর উপর হোল স্কয়ার। আচ্ছা আর স্কয়ার এর মান কি বলতো, আর স্কয়ার মান কি x স্কয়ার প্লাস y স্কয়ার না, r এর মান এটা, আর স্কয়ার এর মান তাহলে রুটটা চলে যাবে, simply x square plus y square whole square is equal to a square x square minus y square। এই ছিল আমার ব্যাপার। তো দেখো এই ক্ষেত্রে যে যে কাজটা আমরা করলাম, সব তথ্য সব গুছায় টুছায় আগেই লিখে রাখতেছি যাতে তোমাদের সুবিধা হয়। তারপরে এখানে আমাদের কাজ ছিল এই যে ভাইটাল পয়েন্টটা, এখানে যে cos 2 থিটাকে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা লিখলাম, cos থিটা মান এখান থেকে এনে বসাই দিলাম, sin থিটা মান এখান থেকে এনে বসাই দিলাম, বসায় দেওয়ার পর এইটা ওপাশে চলে গেল, তারপরে তো এই কাজ করলাম, শেষ। এখানে ওইটা কাজ রাখছে, তো এই ছিল ব্যাপার। তো এখানে আমরা যদি আমরা এইটা পারি তাহলে উদাহরণ 3 পারবো। তো এই ছিল আমাদের টাইপ 4 পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। দেখো টাইপ 4 এ যে ব্যাপারটা আছে, সরি টাইপ 5 এ,
টাইপ 5 এ যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে বিন্দু থেকে আকার নির্ণয়, মানে তোমাকে বিভিন্ন প্রান্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে দিবে, বলবে যে এটা কি গঠন করে, এরা কি বর্গ গঠন করে নাকি রম্বস গঠন করে। এই যে এই টাইপের ম্যাথ 9-10 ছিল ওখানে, তবে একটু হয়তো বা স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ এখানে থাকবে। তো দেখি আমরা শর্তগুলা। সমবাহু ত্রিভুজ যদি হইতে হয় তাহলে ওর তিনটা বাহু সমান দেখাবো। কি দেখাবো? তিনটা বাহু সমান দেখাবো। তারপরে সমকোণী ত্রিভুজ যদি হয়, পিথাগোরাসের সূত্র, অর্থাৎ দেখাবো কি যে সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা শো করব। তারপরে যদি বর্গ দেখাইতে হয়, যদি বলে যে এটা বর্গ দেখাও, তাহলে কি করব? তাহলে ওর চারটা বাহু প্রথমে সমান দেখাবো। অনেকে ভাবে যে চারটা বাহু সমান দেখাইলেই তো হয়ে যায়, না, এইখানে একটা ঝামেলা আছে। দেখো, চারটা বাহু সমান হলেই আসলে বর্গ হয়ে যায় না। কিরকম? দেখো, এটা একটা রম্বস, এরও চারটা বাহু সমান, তার মানে চারটা বাহু সমান হলেই বর্গ প্রমাণিত হয় না, আরো কি প্রমাণ করতে হয়? ওর কর্ণগুলাও সমান, কর্ণ সমান। হ্যাঁ, গেল। তাহলে বর্গ আর রম্বসের মাঝে পার্থক্য কি হবে? বর্গেও চারটা বাহু সমান হবে, কর্ণগুলাও সমান হবে। আর রম্বসে কি হবে? চারটা বাহু সমান হবে কিন্তু কর্ণটা কি হবে? অসমান হবে। আমি ডট ডট দিয়ে লিখে দিলাম, চারটা বাহু সমান, কর্ণ অসমান। গেল, বুঝছো তো? আমি এবং চিত্র এঁকেও দেখাইছি যে রম্বসের ক্ষেত্রে কেন ব্যাপারটা হচ্ছে এরকম। এবার আসতেছে আয়ত। আয়তের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হতে হবে আর কর্ণগুলা সমান হতে হবে। বিপরীত বাহু সমান আর কর্ণ সমান, এরকম। তারপরে সামান্তরিক। সামান্তরিকের শর্তটা সবচেয়ে ইজি, সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে চারটা মানে বিপরীত বাহুগুলো খালি সমান হতে হবে আর কোনো শর্ত নেই, জাস্ট বিপরীত বাহুগুলো সমান হতে হবে। বুঝছো? এই গেল আমার শর্ত। তাহলে শর্তগুলো আমরা সব দেখে নিচ্ছি অলরেডি এবং সবগুলা শর্ত আমরা এক্সপ্লেনও করছি। এবার আমরা ম্যাথে চলে যাব। এই ধরনের ম্যাথ যা আছে আমরা করার চেষ্টা করব, আর যা যা এই টাইপের হবে সেগুলো আমরা লিখে দিব। এটা মিশিয়ে ফেলি। দেখো, এইবার আসছে টাইপ 5 এর যে ম্যাথটা আমরা করব সেটা 5 এর এ। যদি কেউ প্রশ্ন না দেখে থাকো, প্রশ্ন দেখে ফেলো অলরেডি। চারটা বিন্দু দেয়া আছে, তো চারটা বিন্দু দেয়া থাকার পরে বলছে বিন্দুগুলো যে একটা রম্বসের কৌণিক বিন্দু বা প্রান্ত বিন্দু সেইগুলো আমাকে শো করো বা দেখাও। তাহলে আমি বিন্দুগুলো প্রজেক্ট করছি, হ্যাঁ, এই যে এখানে একেবারে মাপ মতো মানে সম্ভব না, আমি শো করার চেষ্টা করছি। এটা একটা রম্বস আমাকে দেখাইতে বলছে। তো একটু আগে আমি সব লিখে দিছিলাম যে রম্বস হওয়ার শর্ত কি? রম্বস হইতে হলে তাকে চারটা বাহু প্রথমে সমান হইতে হবে, তারপর কর্ণ দুইটা অসমান হইতে হবে। তাহলে এখন আমরা এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই চারটা বাহুর আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তারপরে দেখবো যে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হলো, তারপরে কি করব? কর্ণ দুইটার বাহু দৈর্ঘ্য নির্ণয় করব। কর্ণ কি কি বলতো? এসি কর্ণ আর বিডি কর্ণ। তাহলে এই দুটো কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। নির্ণয় করে দেখাবো যে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কিন্তু কর্ণের দৈর্ঘ্যগুলা পরস্পর কি হচ্ছে? অসমান হচ্ছে। সেটা এখন দুইটা বিন্দুর মাঝে দূরত্ব কেমনে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে যে ওদের জাস্ট এই x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার রুট ওভার দিয়ে। এটাও 9-10 এ ছিল, তোমার কি মনে হয় এটাও লিখে দিতে হবে? আচ্ছা, লিখে দিই। তাহলে এখন দেখো এ বি বি সি সি এ ডি সি ডি আর ডি এ, এই চারটার আমরা তাহলে নির্ণয় করে ফেলি, দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি। এ বি তাহলে এখন 13 - 1 12 স্কয়ার প্লাস হইতেছে গিয়া 5 স্কয়ার, তার মানে এটা 13। এটা নির্ণয় করব বিসি। বিসির ক্ষেত্রে কি হচ্ছে? 13 5 স্কয়ার প্লাস 8 4 12 12 স্কয়ার। এখন অন্তত এই কথা বলিও না ভাইয়া যে এটাও শো করে দেখান। সিডি, সিডির মাঝে কত? তাহলে 8 আর এখানে 4, তাহলে কত হচ্ছে? 8 আর 4 12 12 স্কয়ার প্লাস 13 থেকে 5 স্কয়ার, আবার 13, আবার ডিএ। তাহলে ডি এর ক্ষেত্রে আবার এই যে এটা 4 1, আচ্ছা মাইনাস 5 5 হোল স্কয়ার প্লাস 13 1 12 12 স্কয়ার। সরি, এই গেল আমার, দেখা গেল চারটা বাহু দৈর্ঘ্য আমি নির্ণয় করে দেখালাম এবং এখানে মিশায়ও নেই, জাস্ট একেবারে তোমাদের সামনে নির্ণয় করে দেখালাম। চারটা মানে বিন্দুগুলা দেওয়া আছে, আমি বাহু দৈর্ঘ্যগুলো নির্ণয় করলাম। তো দেখা যাচ্ছে বাহু দৈর্ঘ্যগুলা
পরস্পর কি হচ্ছে সমান হচ্ছে। এবার তাহলে আমরা কিসে যাব সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্ণের দৈর্ঘ্যে যাব, অর্থাৎ এ আর সি, এই যে এগুলোতে যাব এসি আর বিডি। তাহলে দেখো এসির দৈর্ঘ্য কি, এসির দৈর্ঘ্য হচ্ছে 1 না এটা, হ্যাঁ, তাহলে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার মানে হচ্ছে তোমার 7√2। আর বিডির দৈর্ঘ্য কি হচ্ছে, বিডির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 13 থেকে -4 17 স্কয়ার, আর হ্যাঁ এটাও 17 স্কয়ার। তার মানে 17√2 হিসাবে ভুল থাকতে পারে, এই দুইটাতে ভুল থাকার কথা, এগুলোতে সব ঠিকই আছে, ভুল থাকার কথা না, আসলে ভুল মনে হয় নাই। যাই হোক, তো দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা দেখাইলাম যে এইটার হচ্ছে গিয়ে তোমার কি হচ্ছে বাহুগুলো চারটা সমান হচ্ছে, আর হচ্ছে গিয়ে দুইটা কর্ণ পরস্পর অসমান হচ্ছে, এদের মান দুইটা সমান না। তার মানে এই শর্তানুযায়ী সেটা কি হচ্ছে একটা রম্বস হচ্ছে দেখানো হলো। এই ছিল ব্যাপার। তো এইটা অনুযায়ী এগুলো যদিও আগের সিলেবাসে কিন্তু শো করতে হবে, এই জন্য সব শো করবো আমি। আর এইটা অনুযায়ী তুমি 4 এর এ আর 5 এর বি করতে পারবা। এই ছিল ব্যাপার। তো আমরা এখানে টাইপ 5 শেষ করলাম, এবার টাইপ 6 এ যাব। দেখো এইবার যে ব্যাপারটা, এইবার যে মানে প্রশ্নটা, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 6 এর সিটা আসছিল আর 6 এর ডিটা আসছিল। দেখো তো এটা আমরা একটু মনোযোগ দিয়ে করবো। এটা প্রশ্নটা বুঝাটাই আসলে মানে প্রশ্ন বুঝতেই অনেকে ঝামেলা করে। প্রশ্নটাতে লেখা আছে, দেখো 6 এর 3 নাম্বার প্রশ্নটাতে তুমি যদি তাকাও দেখবে যে y বলছে y অক্ষ এবং 7 বিন্দু থেকে a5 বিন্দুটার দূরত্ব কি সমান। মানে কি বুঝাইছে জানো, মানে বুঝাইছে y অক্ষ থেকে এর ইন্ডিভিজুয়াল দূরত্ব যেটা 7 বিন্দু থেকে a5 বিন্দুটার ইন্ডিভিজুয়াল দূরত্ব সেটা, এইটা মিন করছে। মিন করছে কি যে y অক্ষ থেকে এর দূরত্ব যেটা, মনে করো y অক্ষ থেকে এর দূরত্ব মনে করো x, আর এইখান থেকে এর দূরত্ব মনে করো 5, এই যে এরকম বুঝাইছে। জাস্ট আমি কথার কথা বলতেছি, y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব যা, এই বিন্দুটা থেকে এই যে এই দুইটা বিন্দুর পরস্পর দূরত্ব তা, এই কথাটা বুঝাইছে। তাহলে এখন আমরা কাজ করব। তো কাজ করার ক্ষেত্রে প্রথমে একটা পয়েন্ট বলছিলাম টাইপ 1 এ, যদি তোমার ভুলে যাও তাহলে রিমাইন্ড করে দেখে নিও। সেটা বলছিলাম যে y অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব হচ্ছে mod of x, y অক্ষ থেকে দূরত্ব mod of x, আর x অক্ষ থেকে দূরত্ব কত হয় mod of y। এটা বলছিলাম y অক্ষ থেকে দূরত্ব এটা, x অক্ষ থেকে এটা। তাহলে দেখো এখানে বলছে y অক্ষ থেকে a5 বিন্দুটার দূরত্ব কি হবে বলতো, y অক্ষ থেকে দূরত্ব mod of x, তার মানে এখানে x এর জায়গায় কি আছে a আছে, তাহলে হবে mod of a গেল। তারপরে এখন বলছে যে এখন দেখো 7 বিন্দু থেকে a5 মানে বিন্দুটার দূরত্ব এটা নির্ণয় করা যাবে না, এটা তো সোজা, দুইটা পয়েন্টের দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি। এখন ওই দুইটা কি করতে হবে সমান লিখতে হবে। তাহলে আমি এখন লিখে দেখাই, করে দেখাই। এটা ছিল থিওরি মিশাই দিলাম। বলছে y অক্ষ থেকে এটার দূরত্ব, তার মানে mod of a, mod of a টা কিসের সমান, এই দুজনের দূরত্বের সমান। তো এই দুজনের দূরত্ব কি হবে দেখো, a - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার। এখন এখানে রুট আছে, রুট উঠাইতে গেলে আমার স্কয়ার করতে হবে, স্কয়ার করে দিই। দেখো এইটা থাকবে 49 নয় 58, ঠিকঠাক আছে সব। এখন এইটা যে থাকলো, এটা এখান থেকে আসলো, এটা এখান থেকে আসলো, স্কয়ার করে, তাহলে a স্কয়ার চলে যায়। 14 এটা যখন এই পাশে আসে তখন a = দাঁড়ায় 58/14, মানে হলো 29/7। এই ছিল ব্যাপার এই প্রশ্নটা, বুঝছো? এই প্রশ্নটা একটু জাস্ট আমি তোমাকে চেক করতে যে তুমি ওই জিনিসটা মাথায় রাখছো কিনা, ওটা কোল্যাপ করে দিছি এখানে। এখন এই টাইপের এই যে 29/7 এই ম্যাথটা যেমন আসে, তেমনি 6 এর বি নাম্বারটাও আসে, একই নিয়ম। জাস্ট ওখানে এখানে y অক্ষ দিয়ে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে x অক্ষ দিয়ে, ওখানে k এর ম্যাথটা আছে, আর k এর মান ওখানে -65/7 আসে। তো ওটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, এটা যেহেতু আমরা করে ফেলছি, এটা কি করছি সেটা আমরা বলি এখন। আমরা জানি টাইপ 1 থেকে যে x অক্ষ থেকে কোন একটা বিন্দু দূরত্ব হয় mod of y, আর y অক্ষ থেকে দূরত্ব হয় mod of x। তাহলে এখানে বলছে y অক্ষ থেকে দূরত্ব কত হবে, তাহলে mod of x, কিন্তু x এর জায়গায় কি আছে a আছে, এই জন্য আমরা mod of a লিখছি। গেল। আবার বলছে এই দূরত্বটা আসলে এই যে mod of a টা কার সমান, 7 থেকে a5 এর দূরত্বের সমান। তো 7 থেকে a5 এর দূরত্ব এই যে করে ফেলছি, করে ফেলার পরে তারপরে এখানে হোল স্কয়ার করে দিছি, এখানে হোল স্কয়ার, আর এখানে 58টা ডাইরেক্ট যোগ করে লিখছি। তারপরে সেখান থেকে
এই যে এইগুলো কাটা চলে গেছে, তারপরে এর একটা মান চলে আসছে 29/7। একইভাবে ওখানে জাস্ট এক্স অক্ষ বলবে, এক্স অক্ষ বলার সময় কি এটা ডান পাশে থাকবে, তো একই নিয়ম আর কি, সিস্টেম সব একই, ওই টাইপটা আমি শো করে ফেলছি। বুঝছো? এই ছিল ব্যাপার। তাহলে এবার আমরা চলে যাব টাইপ 7 এ। টাইপ 7 এও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আচ্ছা, এবার আমরা টাইপ 7 এ আসছি। টাইপ 7 এ চাইছে জ্যা এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এইটাও আসে, তো এইটাও সিম্পল জিওমেট্রিক দিয়ে আমরা জিওমেট্রি দিয়ে করব। এটা সোজা দেখি। বলছে কি যে একটা বৃত্তের ব্যাসার্ধ 5, তাই একটা বৃত্ত আঁকে ফেলি আমরা। একটা বৃত্তের ব্যাসার্ধ 5 বলছে, আর বলছে যে কেন্দ্রের স্থানাঙ্ক 5,3। আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক দিলাম 5,3 গেল। বলছে যেই জ্যাটা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য কত। জ্যা তো বুঝো, জ্যা মানে হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু কানেক্ট করলেই জ্যা হচ্ছে। এখন বলছে যেই জ্যাটা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে ওই পয়েন্টে সে সমান দুই ভাগে ভাগ হয়েছে, এই পয়েন্টে সে সমান দুই ভাগে ভাগ হয়েছে, এই পয়েন্টটা দেওয়া আছে। তাহলে ব্যাপারটা কি রকম, এইরকম। এরকম ব্যাপারটা দেখো, এটা একটা বৃত্ত, এইটা হচ্ছে ওর জ্যা, যেই জ্যাটা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি এটা এর ঠিক নিচেই কেন লিখলেন, কিংবা এরকমই হলো কেন। আসলে আমরা 9-10 এ দুটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে যে কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব একে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এর উপর যদি আমি লম্ব আঁকি, তাহলে সেটা একে সমান দুই ভাগে ভাগ করার কথা। বুঝছো? তাহলে ব্যাপারটা হচ্ছে আমি ওই জন্যই ওভাবে আঁকছি, এবং চিত্রটা এরকমই হবে, অবশ্যই হইতে হবে চিত্রটাকে, যে এর উপর যদি তুমি লম্ব আঁকো তাহলে এই সমদ্বিখণ্ড বিন্দু দিয়ে যাবে। কারণ বলা হয়েছে কি, আমার উপপাদ্যটা ছিল এরকম যে কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্বটাকে সমান দুই ভাগে ভাগ করবে। তো ওইটাই তো হইছে, আমার এখানে সমদ্বিখণ্ড বিন্দুটা আছে, তার মানে লম্বটা ওই বিন্দু দিয়ে পাস করবে, এই জন্য পাস করছে। গেল। এখন কি বলছে, এখন বলছে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5। আচ্ছা, ব্যাসার্ধ 5, তো এই যে আমি কানেক্ট করে দিলাম, এই ব্যাসার্ধটা হচ্ছে 5, ব্যাসার্ধ 5 কানেক্ট করে ফেলছি। এখন আমাকে বলছে যে দৈর্ঘ্য কত। দেখো ক্লু আমরা অলরেডি পেয়ে গেছি, এইখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ একটা উৎপন্ন হয়েছে, তো এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো খুব সহজে। তো এটা কিভাবে বের করব, দেখো এখানকার যে সমকোণী ত্রিভুজটা, তাহলে এটা নাম দিলাম ও এ সি। দেখো কি হচ্ছে, ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ও এ স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার, ও সির মান কত 5, তার মানে 5 স্কোয়ার। ও এর মান কত, ও এর মানটা আমি জানি না, বুঝছো? তাহলে ও এর মানটা আগে বের করে নি। ও এর মান দেখো, ও বিন্দু তুমি জানো আর এ বিন্দু জানো, তাহলে ও এর মান পাওয়া যাবে না। জাস্ট এই দুইটা বিন্দুর কি করতে হবে, দূরত্ব নির্ণয় করতে হবে। তো করি আমরা, ও এ স্কোয়ার মানে হচ্ছে তোমার 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার। আর এসি স্কোয়ার, এসিটা আমার লাগবে। এসি কেন লাগবে জানো, আমার চাইছে জ্যার দৈর্ঘ্য কত। তাহলে এই যে এসি যদি আমি জানি, এটাকে দ্বিগুণ করে দিলেই আমার জ্যার দৈর্ঘ্যটা পাবো। মনে করো জ্যাটা এবি, এটাকে দ্বিগুণ করে দিলে আমি জ্যার দৈর্ঘ্যটা পাবো। তাহলে সোজা। তাহলে এখন আমরা এসিটা রাখি এখানে, সরি এসি স্কোয়ার। এখন এইটা আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কি আসবে, 5 - 3 4, 4 × 5, তাহলে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস এসি স্কোয়ার। অতএব এসি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, √20 বা 5√2 নাকি, সরি 2√5। হ্যাঁ 4 5 20, এটা ভিতরে গেলে হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার এসির মানটা দাঁড়াচ্ছে 2√5, অর্থাৎ এটুকুর মান কত 2√5। কিন্তু এটুকু কি জ্যা না, এই পুরোটা জ্যা, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে জ্যার দৈর্ঘ্য এবি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 মানে 4√5। জাস্ট এটাকে 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমার কি চলে আসলো, জ্যার মানটা চলে আসছে, জ্যার দৈর্ঘ্যটা এত। তাহলে দেখো এই অঙ্কটা যদি ফ্ল্যাশব্যাক দেওয়ার মতো তেমন কিছু নাই, তাও বলি। ব্যাপারটা হচ্ছে ওর কেন্দ্রটা দেওয়া ছিল আর ওর ব্যাসার্ধ দেওয়া ছিল, আর একটা বলছিল যে একটা পয়েন্টে জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এখন যেহেতু সমদ্বিখণ্ডিত হবে, আমরা উপপাদ্য অনুসারে জানি যে ওর উপর লম্ব আঁকলে অবশ্যই সমদ্বিখণ্ডক বিন্দু দিয়ে যাবে, এই জন্য লম্ব আঁকছি, সমদ্বিখণ্ডক বিন্দু দিয়ে পাস করছে। এখানে একটা সমকোণী ত্রিভুজ পাইছি, ক্লু পেয়ে গেছি, ক্লু পাওয়ার পরে এই দুইটা পয়েন্ট জানি, এই দূরত্বটা নির্ণয় করছি, তখন এসি বের হয়েছে। এসি কে দ্বিগুণ করলে আমি তখন এডি বা জে এর দৈর্ঘ্য পেয়ে গেছি।
তেই গেল। এরপর যে টপিকটা, এরপর যে টাইপটা, সেটা হচ্ছে টাইপ 8। এটা সমবাহু ত্রিভুজের দুইটা বিন্দু দেওয়া থাকবে, আরেকটা বিন্দু নির্ণয় করতে হবে। এইটাও বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং আমি চেষ্টা করবো ক্লিয়ার করার। দেখো এইখানে বলছিল যে সমবাহু ত্রিভুজের থার্ড পয়েন্টটা নির্ণয় করতে হবে, এরকম একটা টাইপ আছে এবং এই ধরনের কোশ্চেন আমি চেষ্টা করব সবচেয়ে সোজা ওয়েতে তোমাদের করে দেওয়া। এইভাবে করে দেখবা, তোমার কোনো ইকুয়েশন ফর্ম করতে হবে না, জাস্ট ছোটখাটো দুই একটা ক্যালকুলেশন করে তুমি খুব সহজে ম্যাথগুলো করে ফেলতে পারবা, খুব সহজে। দেখো চেষ্টা করবো আমি ক্লিয়ার করার। তো প্রথমে আমাদের মানে সমবাহু ত্রিভুজটা সম্পর্কে জানতে হবে, যে সেখানকার একটা প্রপার্টি আমরা কাজে লাগাবো। তো ওই প্রপার্টিটা আগে জেনে আসি। দেখো এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর মান কত, এ। এই যে এ নিচেরটাও এ ছিল। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে তুমি যদি লম্ব আঁকো, তাহলে কোথায় ছেদ করবে, নিচের বিন্দুটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এই যে সমান দুই ভাগে ভাগ করলো, তাহলে নিচেরটা ছিল পুরোটা এ, এখন হইছে কত, a/2 হইছে আর a/2 হইছে। এখন এইখান থেকে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এখানেও একটা সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ তুমি যদি কাজে লাগাও, কাজে লাগায় যদি হিসাব করো, তাহলে দেখবা যে এই যে এখান থেকে তুমি হিসাব করতে পারো, এখান থেকে হিসাব করতে পারো, তাহলে এই হাইটটা অর্থাৎ এই উচ্চতাটা আসবে কত জানো, উচ্চতাটা আসবে √3/2a। কিভাবে আসলে নিশ্চয়ই জানো, আমি তাও দেখাই দিচ্ছি যে h² = a² - a/2 জাস্ট এখান থেকে চলে আসছে। আচ্ছা এই পয়েন্টটা কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখতে একটু সমস্যা হচ্ছে, ওই পয়েন্ট আমি মিশাই দিচ্ছি, অন্য জায়গায় লিখতেছি। দেখো এখানে লিখতেছি h² = a² - a/2 কিভাবে লিখলাম, এই জিনিসটা লিখলাম এভাবে যে লম্ব স্কয়ার = অতিভুজ স্কয়ার - ভূমি স্কয়ার, অতএব h আসবে √3/2a। এই ছিল পয়েন্ট। আচ্ছা তো এইখান থেকে এটা আসে, তো আমরা কি করব, এই জিনিসটা মাথায় রাখবো এবং এই জিনিসটা মাথায় রেখে আমরা সলভটা করার চেষ্টা করব, যেটা যাতে করে খুব জলদি সলভটা হয়ে যায়। তাহলে দেখো আমরা শিখলাম h এর মানটা হয় √3/2a, যেখানে এটা হচ্ছে কিসের মান, বাহুর মান। এবার আমাদের কোশ্চেনে কি দিছে, কোশ্চেনটা পুরোটা পড়ে ফেলো। ওখানে 3, 4 আর হচ্ছে 3, 6 দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে বলছে যে a আর b দুইটা বিন্দু, এটা a এটা b, আর তৃতীয় বিন্দুটা নির্ণয় করো যাতে করে কি হয়, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ হয়। তারপরে শর্তটাও বলবো, সমস্যা নাই। তাহলে আগে আমরা কি করব, সমবাহু ত্রিভুজ গঠন করব বা ফর্ম করব। দেখো তো কিভাবে করা যায়। এই যে এইটা একটা কি সমবাহু ত্রিভুজের বিন্দু, প্রান্ত বিন্দু, এইটাও একটা প্রান্ত বিন্দু। তাই দুইটা প্রান্ত বিন্দু যোগ করলে কি আমরা বাহুর দৈর্ঘ্য পাবো না? দেখো এইখানে এই তিনটা পয়েন্ট, যে কোনো দুইটা, ইচ্ছা মতো যে কোনো দুইটা, এই দুইটা হোক এই দুইটা হোক, যে কোনো দুইটা যদি তুমি যোগ করো, তাহলে কি বাহুর দৈর্ঘ্যটা পাবো না, এ এ এ। ঠিক সেরকম এই দুইটা পয়েন্ট যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো, বাহুর দৈর্ঘ্য পাবো। দেখো বাহুর দৈর্ঘ্যটা আমরা এটুকু, তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য এটুকু কত, এটা আমরা মেজার করতে পারবো না, কমন সেন্স দিয়ে বলতেছি। দেখো এইটা 3, 4 আর এটা 3, 6, তাহলে এই দূরত্বটা কত, 2 না, 3, 4 থেকে 3, 6 গেছে, জাস্ট সিম্পল 2 দূরত্ব। তুমি বিন্দুর দূরত্ব, বিন্দুর হচ্ছে তোমার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়েও করতে পারো, x2 - x1² + y2 - y1²। তাহলে এই দূরত্বটা আসলে 2, মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 2 থাকলো। এইবার দেখো ব্যাপারটা হচ্ছে, এদেরকে নিয়ে যদি আমরা একটা সমবাহু ত্রিভুজ গঠন করি, তাহলে আরেকটা বিন্দু কোন পাশে হবে চিন্তা করো, হয় এই পাশে হবে, না হয় এই পাশে হবে। আঁকলাম আর কি, আমি জানি না এইখানেই থাকবে নাকি এই পাশে থাকবে, একটা আমি মেজারমেন্ট করে আঁকে ফেললাম। তাহলে এই বিন্দুটা হয় এই পাশে থাকবে, না হয় এই পাশে থাকবে। এখন দেখো তো তোমার প্রশ্নে একটা শর্ত বলে দেওয়া আছে। শর্তটা বলছে যে সি বিন্দুটা এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে হইতে হবে। মূল বিন্দুর বিপরীত পাশে মানে কিরকম, এইটা হচ্ছে, এটাকে যদি আমি রেফারেন্স ধরি, এটা মনে করো রেফারেন্স, এই লাইনটা বরাবর রেফারেন্স, তাহলে মূল বিন্দুর দিকে হচ্ছে এইগুলা আর মূল বিন্দুর বিপরীত দিকে ওগুলা। তাহলে কি এই বিন্দুটা নেওয়া যাবে, যাবে না, তাহলে এটা হিসাব থেকে বাদ। বলছে মূল বিন্দুর বিপরীতটা নিতে হবে, অর্থাৎ এই পাশেরটা নিতে হবে, আর এটা নেওয়া যাবে না। কেন যাবে না বলে দিলাম, রেফারেন্স লাইন করে বলে দিলাম যে এই পাশেরগুলো নেওয়া যাবে না, প্রশ্নের শর্ত বলে দিছে বিপরীত পাশেরগুলো নিতে হবে, তার মানে এটা নেওয়া যাবে। এখন এইটা বিন্দু আমরা কিভাবে পাবো, দেখো কিভাবে পাই। চিন্তা করো তো, এই যে এখানে যদি আমি একটা লম্ব আঁকি, এই লম্বের মেজারমেন্টটা কি √3/2a হবে না?
কারণ আমরা অলরেডি বের করে দেখাইছি এখানে এখানে। তাহলে এই লম্বের মেজারমেন্ট হবে √3/2a, কিন্তু a এর মান তোমার অলরেডি জানা আছে না 2, তাহলে a এর মানটা ওখানে বসায় দেওয়া যায়, বসায় দিলাম 2, এই 2 আর এই 2 কাটা, তার মানে এটার মেজারমেন্ট হচ্ছে √3 চলে আসলো। এইবার দেখো আমার কাজ ইজি হয়ে গেল, তাহলে আমার ওই দৈর্ঘ্যটা বা লম্বের দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম √3। এবার দেখো কি করব, প্রজেকশন করব জাস্ট এই যে এই বরাবর। দেখো এখন এইটা একটা আয়ত না, এই যে মনে করো এটা a বিন্দু, b বিন্দু, c বিন্দু, d বিন্দু, এটা একটা আয়ত না। যদি আয়ত হয় তাহলে এই BC সমান কি AD না, অর্থাৎ এই দূরত্বটাই তো এইটা। এক কথা আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে এই দূরত্বটাই হচ্ছে এইটা। তাহলে এখন দেখি এটুকু ছিল 3, কারণ 3,4 উপরে উঠছি, এটুকু হচ্ছে √3 থাকলো। আর এইটুকু কত, এইটুকু দেখো তো, এইখান থেকে তুমি এইখানে যাইতে, অর্থাৎ এইখান থেকে এইখানে যাইতে তোমার কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, a/2 না। তাহলে a/2 যদি হয় তাহলে এইটুকু হচ্ছে কত, a/2, তার মানে a/2 লিখে দিলাম। আচ্ছা a/2 বা বাহুর অর্ধেক, এটা বাহুর অর্ধেক, a এর মান তো তুমি জানো, a এর মান পাইছো 2, তাহলে 2/2, তার মানে এটার মান কত 1, অর্থাৎ এইটা ছিল 4 এর লেভেল, এই যে 3 4 3 4, এটুকু 4 এটুকু 4, এখন এটুকু হইছে 1, তাহলে এটা কত, এটা হবে 5। আর দেখো x এর মানটা কি পরিমাণ বাড়ছে, x এর মান এই পয়েন্টে ছিল 3, এই যে 3, কিন্তু এটুকু বাড়লো বা এতটুকু বাড়লো, এটা কত √3, তাহলে এই ওভারঅল কত হলো 3 + √3, এটা হচ্ছে 3 + √3 0, আর উপরেরটা হচ্ছে 5 চলে গেছে, তার মানে 3 + √3 5। এখন তোমরা বলতে পারো ভাই এটা এক্সপ্লেইন করতে তো আপনার অনেক সময় লাগলো, এটা যে বললেন সহজে হবে, ঝামেলা হবে না। আসলে দেখো এক্সপ্লেইন করতে বেশি সময় লাগবেই, কারণ আমি ইচ এন্ড এভরি পয়েন্ট তোমাকে ডিটেইল বুঝাইতে হবে। কিন্তু যখন তুমি নিজে করবা দেখবা যে এই ওয়েতে তুমি ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন, বিশেষ করে এখন যেহেতু সবগুলোতে ইয়া হয়ে যাচ্ছে, কি বলে তোমার লিখিত হয়ে যাচ্ছে, তখন এই ফর্মুলাতে কিংবা এইভাবে যদি তুমি চিন্তা করো একদম ইজি হয়ে যাবে, কাজটা একদম খুব জলদি করা যাবে। এখন দেখো কেউ যদি এই পয়েন্টে কোনো জায়গায় না বুঝে থাকো, এখন আমি পুরোটা আবার বুঝাবো। প্রশ্নে কি বলছিল, 3 4 একটা বিন্দু, ভালোভাবে বোঝার চেষ্টা করো, যদি কেউ না বুঝো তুমি হাল ছেড়ে দিলে তোমাকে আর বোঝানো সম্ভব না। 3 4 একটা বিন্দু আর 3 6 একটা বিন্দু, বিন্দু দেওয়া থাকার পরে বলছে এরা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের দুইটা প্রান্ত বিন্দু। এখন আরেকটা প্রান্ত বিন্দু বের করতে হবে, এখন বের করতে হবে যাতে করে সেটা কি হয়, মূল বিন্দুর দিকের অপর পাশে হয়। তো প্রথমে আমরা কি করলাম, 3 4 বিন্দুটা নিলাম আর 3 6 বিন্দুটা নিলাম, নেয়ার পরে কি করলাম, নেয়ার পরে আমরা দেখলাম এটাকে যদি রেফারেন্স লাইন হিসেবে ইউজ করি, এই বিন্দুগুলো কি মূল বিন্দুর দিকে আর ওই বিন্দুগুলো মূল বিন্দুর বিপরীত দিকে। প্রশ্নে বলছে মূল বিন্দুর বিপরীত দিকে হতে হবে, লেখা আছে মূল বিন্দুর বিপরীতে, মূল বিন্দু বিপরীত পাশে অবস্থিত হতে হবে। তাহলে এই পাশের পয়েন্টটা নিতে পারবো আমি, আর এই পাশের পয়েন্টটা নেওয়া যাবে না, গেল। এখন এই পাশের পয়েন্ট তাহলে চিন্তাবাদ, একে নিয়ে আমার চিন্তাই নেই এখন। তারপর এখন দেখো, এখন আমরা একটা জিনিস শিখছিলাম যে হাইটের মানটা কত হয়, √3/2a। তাহলে এইখান থেকে আমরা যদি হাইটটা বের করে নিই, হাইটটা বের করে নিছি, তাহলে √3 আচ্ছা তার আগে কথা হচ্ছে যে এই দুইটা পয়েন্ট হচ্ছে সমবাহু ত্রিভুজের মানে বাহুর প্রান্ত বিন্দু, তাহলে এদের দূরত্বটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এদের দূরত্বটা আমরা বের করছি 3 4 থেকে 3 6 এর দূরত্ব কত 2, তুমি সূত্র দিয়ে বের করতে পারো। তাহলে এর মান আসলো, বা একটা বাহুর মান কত 2, তার মানে এর মান আসলো 2, জানা গেল, শেষ। এইবার দেখো এই যে লম্বটা, লম্বের দৈর্ঘ্য আমরা এখানেও বের করে দেখাইছি, এখানেও বের করে দেখাইছি, কত √3/2a। তাহলে এখন এর মান তো তুমি পাই গেছো এখান থেকে অলরেডি 2, তাহলে 2 এ 2 এ কাটাকাটি হয়ে গেল কত √3, এইটুকু থাকলো √3। আচ্ছা দেখো তো এইটুকু যদি √3 হয় তাহলে এটাও √3, এইখানে এটাও √3, ওই জন্য আমরা কি করছি, এইটুকু তো 3 ছিল, এই যে 3 3 4 3 4 গেছে, তাহলে এই পুরাটা মিলে কত হচ্ছে 3 + √3, এটুকু ছিল 3, এটুকু ছিল √3, তাহলে 3 + √3 গেল। এইবার আমার এলিভেশনটা বা উপরের যে উঁচুটা সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করছি, দেখো এই পুরো বাহুটা 2, তাহলে এর অর্ধেক কত 1, এই জন্য 1 গেছে। এই পয়েন্টটা হচ্ছে 3 4, তাহলে এর পুরো লেভেলটাই হচ্ছে 4 এর লেভেল, এই লেভেলটাই পুরো 4 এর লেভেল। তাহলে এখান থেকে ওর উচ্চতা বা এলিভেশনটা 1, তাহলে এখান থেকে 1, তাহলে এই পয়েন্টটার কত হবে, y এর মান কত হবে বা y স্থানাঙ্কের মান কত হবে 5 হবে। তাহলে ওই পয়েন্টের x স্থানাঙ্কের মান 3 + √3, y স্থানাঙ্কের মান যদি 5 হয় তাহলে কত, এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 3 + √3, 5।
এই ছিল ব্যাপার। এভাবে তুমি কাজটা মানে আমার কাছে মনে হয় যে তুমি যখন নিজে করবা তখন দেখবা যে সমীকরণ গঠন করে ওভাবে সমীকরণ গঠন করতে অনেক ঝামেলা আছে। আমি বলতেছি না ওভাবে করিও না, তোমার যেভাবে সুবিধা সেভাবে করো। আমার কাছে এটা বেশ কমফোর্টেবল মনে হইতো, এভাবে আমি করতাম এবং এই জিনিসটাতে সোজা হয়। কিরকম, উদাহরণ 4-এর ক্ষেত্রে তুমি করে দেখতে পারো। এইটা যখন তোমার বোধগম্য পুরোটা হয়ে যাবে, তুমি যদি তখন উদাহরণ 4-এ হাত দাও তখন দেখবা যে উদাহরণ 4টাও তোমার ইজি হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এইভাবে না করে কিভাবে করা যায় ভাইয়া? এইভাবে না করে করা যায় এইভাবে যে এবি আর বিসি আর সি সবগুলো বাহু তো সমান, তাহলে এদের স্কোয়ারগুলো সমান, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। ওভাবে ওইটা কাজে লাগাও করা যায়। তবে ওই ক্ষেত্রে বেশ কিছু সমীকরণ কাজে লাগাতে হয়, অনেক কিছু করতে হয়। এই ক্ষেত্রে জাস্ট চিত্রটা কাজে লাগাই তুমি পুরো ম্যাথটা করে ফেলতে পারবা। এই জন্যই বিশেষ করে এটা অ্যাডমিশনের জন্য বেশ ভালো একটা পদ্ধতি, এই জন্য আমি এটা শো করলাম। এই ছিল ব্যাপার। তো আজকে 8টা টাইপ ছিল, সবগুলো টাইপে আমরা আলোচনা করছি। তো আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে, বিশেষ করে লাস্টের পয়েন্টটা যদি কারো ঝামেলা থাকে, আবার রিভাইন্ড করে দেখবা, খাতায় এঁকে দেখবা, ভুল হওয়ার কথা না, সব ঠিকঠাকই আছে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।